হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের ক্লাস দেখো স্থির তড়িৎ 10 নাম্বার। এবং আমাদের স্থির তড়িতে এই যে নাম্বারিংগুলো করা হচ্ছে 1 2 3 4 5 6 করে 10 পর্যন্ত, এটা একটা সুবিধা হচ্ছে কি, ধরো তোমাদের প্রয়োজন হচ্ছে যে আমি প্রথম দিকটা পড়বো, স্থির তড়িতে প্রথম দিকে পড়বো। তুমি স্থির তড়িতে 1 নাম্বার 2 নাম্বার চ্যাপ্টার চলে যাবে ক্লাসে। তো তোমার মনে হচ্ছে যে আমি দ্বিতীয় দিকটা পড়বো, তাহলে দ্বিতীয় চলে যাবে। বা যে থাম্বনেল আছে ইউটিউব ভিডিওর যে থাম্বনেল, সেই থাম্বনেল উপরেও লেখা আছে এবং যে পোর্শনটা বা যে অধ্যায়টা লেখা আছে ভিডিওর ভিতরে সেই অধ্যায়টি তুমি পাবে, অন্য কোনো কিছু কিন্তু এখানে পাবে না তুমি। তাহলে সেই অনুসারেও তুমি যেতে পারো, বা এই যেরকম নাম্বারিং আছে সেই নাম্বারিং অনুসারেও যেতে পারো। এবং এই যে বেঙ্গলি মিডিয়ামে বা বেঙ্গলিতে যেগুলো করা হচ্ছে সেগুলো কেবলমাত্র আমাদের বোর্ডের জন্য, বোর্ড লেভেলের জন্য। বাকি যদি স্থির তড়িতের একবারে ইন ডিটেলস তুমি পড়তে যাও, তাহলে যে ইংলিশ মিডিয়াম যেগুলো আছে, ল্যাঙ্গুয়েজ বাংলা আছে বাট লেখাগুলো ইংরেজি আছে, সেখানে তুমি ডিটেলসে পেয়ে যাবে। সেই জায়গাগুলো দেখতে পারো। যদি তোমার মনে হয় যে না আমি নিটির জন্য প্রিপারেশন নেবো বা বিভিন্ন কম্পিটিটিভ টাইপের প্রিপারেশন নেবো, তাহলে ওগুলোতে যাবে। তা আমাদের আজকে ক্লাসে দেখা হবে কি গাউসের উপপাদ্যের প্রয়োগ, বা গাউসের উপপাদ্যটা আমরা কোথায় ব্যবহার করব। তো গাউসের উপপাদ্যটা আমরা এর আগের ক্লাসে পড়েছি, আমি জাস্ট একটু রিমাইন্ড করে দিচ্ছি। গাউসের উপপাদ্য ছিল যে ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, অর্থাৎ গাউসের উপপাদ্য থেকে আমরা তড়িৎ ফ্লাক্স নির্ণয় করতে পারি। তড়িৎ ফ্লাক্স নির্ণয় করতে পারি গাউসের উপপাদ্য থেকে। মানে কোনো আধান কোনো তলের বদ্ধ থাকলে ওই তল থেকে মোট কতগুলো তড়িৎ ফ্লাক্স নির্গত হবে তার সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারি, এবং সেই সংখ্যাটার মান হয় কিউ বাই এপসাইলন। আবার যদি ডেফিনেশন থেকে আমরা তড়িৎ ফ্লাক্স পাই, তাহলে ফাই ইকুয়াল টু ই ভেক্টর ডট এ ভেক্টর। এখন এই দুটোকে, যদিও আমরা এই ফর্মুলা থেকে এই প্রুফটা করেছি, যাই হোক, তো এই দুটো ফর্মুলা থেকে দেখো আমরা লিখতে পারবো যে ই ভেক্টর ডট এ ভেক্টর, দুটোকে কম্পেয়ার করছি বা তুলনা করছি কিউ বাই এপসাইলন নট। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলা থেকে আমরা তড়িৎ ক্ষেত্র ই, এটা ইজি ভাবে বা সহজ পদ্ধতি নির্ণয় করতে পারবো। কাদের না, যেসব বস্তুতে আধান সুষমভাবে বণ্টিত থাকবে সেই সবের ক্ষেত্রে। সুষমভাবে অবশ্যই বণ্টিত থাকতে হবে এবং তার একটা নির্দিষ্ট দূরে বা সিমেট্রিক কোনো দূরত্ব হতে হবে। মানে একটা বস্তু আছে, এমন ভাবে তুমি সারফেস কল্পনা করেছো, সেই সারফেসটা বা যে ক্ষেত্রটা কল্পনা করেছি সেটার জন্য আধান থেকে সমদূরবর্তিত হয়, তাহলে কি সিমেট্রিক। মানে সিমেট্রিক পোর্শন না হলে কিন্তু এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই বা প্রয়োগ করতে পারবো না। বুঝে গেছে? তাহলে দেখো গাউসের উপপাদ্যের প্রয়োগ করবে এরকম। তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করব। এখন দেখো ফার্স্ট প্রয়োগ যেটা আমরা করছি, ফার্স্টে কি আসবে, 1 নাম্বার হচ্ছে দীর্ঘ ঋজু পরিবাহীর দীর্ঘ ঋজু অসীম পরিবাহীর, ঋজুটা যোগ করো, অসীম পরিবাহীর থেকে আর দূরত্বে বা এ দূরত্বে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। তোমাদের অবশ্য বলে দিবে গাউসের উপপাদ্য অনুসারে করো। আমি যেহেতু গাউসের উপপাদ্য চ্যাপ্টারে পড়াচ্ছি ওই জন্য ওটা লিখলাম না। এটা তো দীর্ঘ অসীম ঋজু পরিবাহী মানে হচ্ছে, ধরো এটা একটা পরিবাহী, এইদিকে ধরো প্লাস অসীম পর্যন্ত বিস্তৃত, আর এইদিকে ধরে নাও মাইনাস অসীম পর্যন্ত বিস্তৃত। উপর দিকে অসীম, নিচের দিকে অসীম। তো এই তার থেকে আমরা কিছুটা দূরত্বে, ধরো এখানে আর দূরত্ব বলেছে আর এই নিলাম, এই পি বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে। এটা যদি আমরা নাম দিই, এ বি ধরো নাম দিলাম, এটার নাম দিলাম ও, আর এখানে যে চার্জ আছে সেগুলো প্লাসে লিখছি, মাইনাসও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তবে কিভাবে লিখতে হবে দেখো, এটা একবারে সোজা বাংলাতে লিখবে। যে প্রথমে লিখবে মনে করি একক দূরত্বের আধান সমান হচ্ছে ল্যামডা। একক দূরত্বের আধান কি ধরে নিলাম, ল্যামডা ধরে নিলাম। তাহলে একটু কমা ছিটে লিখি, একক দূরত্বের আধান হচ্ছে ল্যামডা। আচ্ছা, পরিবাহী থেকে আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়
একক দূরত্বের আধান হচ্ছে ল্যামডা। এখন লেখো তাহলে এই পি বিন্দুকে আজ একটু বড় করে দিচ্ছি, একটু ছোট করি, হ্যাঁ, তার কারণ অনেক বড় নাহলে এটা হয়ে যাবে আমাদের ভিতরে। আর একটু ছোট করি, এখান থেকে দূরত্বটা এটা পি করে দিলাম, এই দূরত্বটা আর। তাহলে দেখো এই অসীম পর্যন্ত রডটাকে বা তারটাকে, রড যেহেতু নয় এটাকে আমরা দীর্ঘ রিজিড যেহেতু বলছি তাহলে তার বলবো, একে যদি আমাদেরকে পুরো ক্লোজ সারফেস দ্বারা ঘিরতে হয়, আমরা একটা পাইপের ভিতরে তারটাকে ঢুকিয়ে দিলাম। এখন পাইপটা তুমি কত বড় নিবে? অসীম পর্যন্ত পাইপ নিতে পারি, কিন্তু সেই কল্পনাটার থেকে যদি আমরা একটু বেরিয়ে আসি, যে আমরা যে বিন্দুটা আছে মানে যে পি বিন্দুটা ধরেছি তার থেকে উপর দিকে কিছুটা নিচের দিকে কিছুটা নেব, বাকি কোথায় কি হচ্ছে আমরা দেখতে যাব না। অর্থাৎ এইভাবে সিলিন্ডারটা আমরা কনসিডার করে নিলাম। পি বিন্দু থেকে একটুকু উপরে আর একটুকু নিচে একটা চোঙ কনসিডার করা হলো। তাহলে এখানে আমরা লিখব যে আর ব্যাসার্ধের একটি চোঙ কল্পনা করা হলো। আর ব্যাসার্ধের একটি কি চোঙ কল্পনা করা হলো, যা বা পি বিন্দুটি যার তলে অবস্থিত, হ্যাঁ হলো দিয়ে কমা দিয়ে লিখবে পি বিন্দুটি ওই তলে অবস্থিত। ব্যাস এই পর্যন্ত লিখে ওই পর্যন্ত। এরপরে এখানে ধরো এটাকে তুমি S1 দাও, এটাকে S2 দাও, এটা তীর চিহ্ন এইদিকে দাও, এটা তড়িৎ ক্ষেত্র এইদিকে, বাইরের দিকে তড়িৎ ক্ষেত্র যাবে, এটা তড়িৎ ক্ষেত্র, এটাকে নাম দাও S2, এদিকে তড়িৎ ক্ষেত্র ওখানে আছে S, আচ্ছা এটা তাহলে S3 করে দাও, এই যেহেতু 2 করা হয়েছে S3, এটা হচ্ছে তোমার নিচের দিকে, তড়িৎ ক্ষেত্র হচ্ছে এদিকে। তো তড়িৎ ক্ষেত্র তো পজিটিভ দিকে বাইরের দিকে যাবে, সেই জন্য এই বাইরের দিকে হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে তড়িৎ ক্ষেত্র ভিতর দিকে ঢুকতো। ক্লিয়ার? আচ্ছা এখানে দেখো এই সারফেসটা যদি নিচে যে আমরা চোঙটা কল্পনা করছি তার নিচটা নিচের দিকে আসবে, তার এরিয়া ভেক্টরটা মানে এস ডি ভেক্টরটা আছে, কারণ কি বললাম যে তলে সবসময় লম্ব বরাবর, যেমন এই বোর্ডটা এর এই দিকে। তাহলে আমরা যদি ধরো এই সিম্পল ধরো হাত যখন আমি এরকম ভাবে রেখেছি তখন এর তল ভেক্টরটা বা ক্ষেত্র ভেক্টরটা এই দিকে কাজ করছে, হাত থেকে যখন নামিয়ে দিলাম তখন তল ভেক্টর নিচের দিকে কাজ করবে, হাত থেকে যখন উপরের দিকে তুললাম তখন উপর দিকে কাজ করবে। ক্লিয়ার? তাহলে দেখো এখানে এই তলের ক্ষেত্র ভেক্টরটা উপর দিকে, এই তলের ক্ষেত্র ভেক্টর নিচের দিকে, তড়িৎ ক্ষেত্র সবসময় এইদিকে বাইরে পজিটিভ থেকে এদিকেও আসবে, কিন্তু এই দিকটা আমরা ধরছি না, সিমেট্রিক আসবে। দেখো একবার ওই না, এটা যদি আর ব্যাসার্ধ এখান থেকে দূরত্বটা আর আসবে এবং সেম আসবে সব জায়গায়, তাহলে তড়িৎ ক্ষেত্রের মানগুলো সমান হবে। এখন এই কোণটা 90 ডিগ্রি, তাহলে পি বিন্দুতে ওই তলা অবস্থিত আছে। তাহলে গাউসের উপপাদ্য অনুযায়ী কি লিখবো আমরা? টোটাল ফ্লাক্স মানে ফাই টোটাল ইকুয়াল টু তিনটে সারফেস, ফাই 1, ফাই 2 আর ফাই 3। দেখো তিনটে সারফেস, 1 2 3, তিনটে সারফেস হবে টোটাল ফ্লাক্স সবারই, সবগুলো যেহেতু এটা কি স্কেলার কোয়ান্টিটি যোগ হয়ে যাবে। দেখো টোটাল ফ্লাক্স কি হয় ফর্মুলা, না কিউ টোটাল ডিভাইডেড বাই এপসাইলন নট ইকুয়াল টু ফাই 1, মানে এই তলের জন্য ফর্মুলা হবে ই ভেক্টর ডট S1 ভেক্টর, মানে S1 টা কি কেন ভেক্টর হচ্ছে না, এটা হচ্ছে ক্ষেত্র ভেক্টরটা, প্লাস এটা হচ্ছে ই ভেক্টর ডট S2 ভেক্টর প্লাস ই ভেক্টর ডট S3 ভেক্টর, এইগুলো আমাদের তিনটে। এখন দেখো ডট প্রোডাক্টের 90 ডিগ্রি মানে cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি ভ্যালু কত 0, তাহলে এটা 0 আর এটা 0, কেবলমাত্র S3 পড়ে থাকবে। অর্থাৎ q টোটাল ডিভাইডেড বাই এপসাইলন নট ইকুয়াল টু ই ভেক্টর ডট S ভেক্টর মানে S3 ভেক্টর। এগুলো মান বসাও, q টোটাল একক দূরত্ব তুমি কত ধরেছো, ল্যামডা। তো এই যে চোঙ কল্পনা করেছো এটার দৈর্ঘ্যটা l ধরে নাও, এই যে কল্পনা করেছি এটা l ধরে নাও, তাহলে ওখানে আরেকটা লাইন তুমি লিখবে আর দূরত্বে পি বিন্দু নির্ণয় করতে হবে, আর ব্যাসার্ধের একটি চোঙ কল্পনা করা হলো, যে এখানে আর ব্যাসার্ধের, এটা কমা থাক, আর ব্যাসার্ধের ও এল দৈর্ঘ্যের
এল দৈর্ঘ্যের হয়েছে, এল দৈর্ঘ্যের এই দরকার নেই, এল দৈর্ঘ্যের চোঙ কল্পনা করা হবে। তাহলে এল দৈর্ঘ্য আছে, তাহলে দেখো কিউ টোটালের ভ্যালু কত হবে, ল্যামডা ইনটু এল হবে। আমি নিচে লিখছি, নিচে ক্যামেরা আসবে, অসুবিধা নেই। তাহলে ল্যামডা ইনটু এল ডিভাইডেড বাই এপসাইলন নট, ই তো এই থাকবে, ডট প্রোডাক্টের জন্য cos 0 ডিগ্রি হবে। দেখো দুজনের মধ্যে এটা এই বরাবর ই, এই বরাবর এস, তো 0 ডিগ্রি cos 0 এর ভ্যালু কত 1। আর S3 এর ভ্যালু কত আসবে, দেখো একটা হচ্ছে চোঙ, ভিতরটা হচ্ছে ফাঁপা, ফাঁপা চোঙের সাইডের ক্ষেত্রফলটা কত হবে 2 পাই r, এই যে r ব্যাসার্ধ যেহেতু 2 পাই r মানে রিংটা, আর উপর দিকে কত পর্যন্ত l পর্যন্ত, তাহলে 2 পাই r l, তাহলে এখানে আসছে 2 পাই r l। দেখো l l ক্যান্সেল, তাহলে e এর ভ্যালু আসছে, দেখো আমি এখানে লিখছি e equal to আসছে lambda divided by 2 pi epsilon naught r, অর্থাৎ e proportional to 1 by r। যদি আমাদেরকে গ্রাফিক্যালি প্লট করতে বলা হয় যে এই বরাবর তুমি e ধরো, এই বরাবর r ধরো, তাহলে এরকম আসবে। কেন এরকম আসছে না, দেখো r এর ভ্যালু যদি অসীম হয়, এইখানে যদি অসীম, r ভ্যালু অসীম, 1 বাই অসীম, 1 বাই ইনফিনিটিভ এর ভ্যালু কত 0, তাহলে জাস্ট এখানে কোথাও কাট করব, অনেক দূরে কাট করব। আচ্ছা, এবার ই এর ভ্যালু 0 কখন হবে না, যখন r এটা যখন r যখন 0 হয়ে যাবে, অর্থাৎ এই ডট 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 করে যখন এই বিন্দুতে চলে আসবে রডের কাছাকাছি, তখন r 0, 1 বাই 0 মানে ইনফিনিটিভ, তখন ই এর ভ্যালু ইনফিনিটিভ হবে, এই জন্য ডট ডট উপর দিকে যাচ্ছে, টাচ করছে না। বুঝে গেল ব্যাপারটা, অসীম আসবে। দেখো এটা কমে আসছে না, আর এর ভ্যালু কমছে, ই বাড়ছে, আর এর কমছে বাড়ছে, আর এর ভ্যালু বাড়ছে, ই কমছে। এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হয়েছে। আর হচ্ছে আমরা মানে এই লাইনগুলো হুবাহু আমাদেরকে কিন্তু লিখতে হবে। ফাই টোটাল ইকুয়াল টু এটা, যেখানে ফাই টোটাল অর্থাৎ মোট ফ্লাক্স ভ্যালু কি আসবে কিউ বাই এপসাইলন নট, সেটা কার কার সঙ্গে যোগ হবে 1 2 3 যতগুলো সারফেস থাকবে, এখানে তিনটে আছে, তিনটের জন্য লিখলাম, কোনোটা চারটা থাকতে পারে, কোনোটা দুটো থাকতে পারে, যতগুলো ফর্মুলা আছে। এরপর আমরা দেখব যে যদি কোনো কারণে এই যে যেটা আমরা তার ধরেছি এটা কিন্তু মোটা হয়ে যায়, এবং মোটারও তিনটে চারটা কন্ডিশন আসবে, মোটা নিরেট হতে পারে, মোটা ফাঁপা হতে পারে, আবার মোটা পরিবাহী হতে পারে, অপরিবাহী হতে পারে। হয়েছে, তাহলে সেই তিনটে কন্ডিশন আমরা এরপর আগে আগে ছবিতে এঁকে নিই, তারপর এক এক আমরা করে যাচ্ছি। দেখো তিনটে কন্ডিশন আসবে। প্রথমে দেখো এটা লিখলাম ফাঁপা, এটা হচ্ছে ফাঁপা, যার রেডিয়াস, আমি সবগুলো রেডিয়াস r ধরছি, এর রেডিয়াস হচ্ছে r। তারপরেরটা হচ্ছে ফাঁপা কিন্তু একটা পরিবাহী একটা অপরিবাহী, তাহলে এটাকে পরিবাহী করে দিই, এটা হচ্ছে পরিবাহী, এটা অপরিবাহী। আচ্ছা, এরপরে এইদিকে একটু দূরে করে লিখলাম, এটা হচ্ছে নিরেট, এটা নিরেট অর্থাৎ ভিতরে পুরো হচ্ছে ম্যাটেরিয়াল দ্বারা ভর্তি আছে, এটা নিরেট পরিবাহী লিখলাম। আর এখানে আরেকটা করলাম, এটা হচ্ছে এটাও নিরেট বাট এটা হচ্ছে অপরিবাহী, এটা হচ্ছে অপরিবাহী। ক্লিয়ার, এই চারটা কন্ডিশন। এরপর আধানের যে ডিস্ট্রিবিউশন, আচ্ছা এরকম পুরো এরকম ভাবে করে আধানের যে ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয়, যদি ফাঁপা হয়, এই দুটো হচ্ছে ফাঁপা, এটা হচ্ছে ফাঁপা, আর এটা হচ্ছে কি নিরেট, এটা হচ্ছে কি নিরেট। এখন দেখো ফাঁপা পরিবাহীর ভিতরে তো থাকবে না কোনো মেটেরিয়ালস নেই, কোনো চার্জই থাকবে না, সব বাইরে চলে আসবে। অলরেডি আমরা স্থির তড়িতের প্রথম ক্লাসে পড়েছি, তাহলে এই চার্জ ধরো সব বাইরে, এগুলো বাইরে দিকে চার্জ, এটারও বাইরে চার্জ আসবে, ভিতরে কোনো চার্জ থাকবে না। আচ্ছা, যদি পরিবাহী হয় তাহলে পরিবাহীর ভিতরে কোনো চার্জ থাকে না, এই জন্য পরিবাহীর ভিতরে তড়িৎ ক্ষেত্র শূন্য হয়।
বাট অপরিবাহী হলে এর সব জায়গায় থাকবে। এটাকে আমি অন্য পেন দ্বারা ডিনোটেট করে দিচ্ছি। বাইরে তো থাকবে, সারফেসে থাকবে, তারপর ভিতরেও থাকবে। তাহলে এই ছবিগুলোর মধ্যে আমরা কি সিমিলারিটি পেলাম? এই ছবিগুলোর মধ্যে আমরা সিমিলারিটি পাচ্ছি কি, এই তিনটে সেম। দেখো, ফাঁপা পরিবাহী হোক, ফাঁপা অপরিবাহী হোক, সবসময় বাইরে চার্জ থাকবে। আর নিরেট পরিবাহীর ক্ষেত্রে বাইরে চার্জ থাকবে, বাট যখন নিরেট অপরিবাহী হবে তখন আলাদা হবে। অর্থাৎ এই তিনটের সব কন্ডিশন গুলো সমান হবে, 1 2 3, এই তিনটে ছবি। বুঝা গেছে ব্যাপারটা? তিনটে ছবির যা যা ভিতরে যা হবে বাইরেও তাই হবে। এখন দেখো, আমরা যদি ভিতরে তড়িৎ ক্ষেত্র বার করি, ই এর ভ্যালু আসবে 0 তিনটার ক্ষেত্রে। এটাও আসবে, এটাও আসবে, এটাও আসবে। কেন? না ভিতরে কোনো চার্জ আছে, আধান আছে? নেই তো। দেখো, আমাদের কি ফর্মুলা ছিল না, ই ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু ছিল কিউ বাই এপসাইলন নট। ক্লিয়ার? তো কিউ এখানে 0, দ্যাট মিন্স ই ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0। এ কি করে 0 হবে? সামথিং তো এরিয়া থাকবে। তার মানে কি, দুটোর মাল্টিপ্লিকেশন ডট প্রোডাক্ট মানে তো ভেক্টরের সাইন তুলে দিলে সে ক্রস মাল্টিপ্লিকেশন মানে গুণফল আকারে আসবে। তার মানে ই ইকুয়াল টু 0 হতে বাধ্য। এ নট ইকুয়াল টু 0 মানে ই 0 হবে। দুটোর গুণফল 0 মানে যে কোনো একটা তো 0 হবে। আচ্ছা, কিন্তু বাইরে যদি আমাদেরকে বাইরে বার করতে হয়, তাহলে বাইরের জন্য আমি দেখো এইটাই এই ছবিটাতে আঁকছি। ধরো আমাদেরকে এখানে একটা বিন্দু দিয়েছি, এখান থেকে ধরো কেন্দ্র থেকে বলেছি দূরত্ব হচ্ছে আর, ব্যাসার্ধ আর বলেছিলাম তো, তাহলে দূরত্ব এখানে ধরে নাও তুমি এ ধরে নাও দূরত্ব। তাহলে আমরা কি করব, এখানে দেখো একটা সিলিন্ডার কল্পনা করব। একই রকম ভাবে এরকম বড় সিলিন্ডার, মানে যেটাকে বলছে গাউসিয়ান তল। হ্যাঁ, এরকম সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান তল। গাউসিয়ান তল সমতল হতে পারে, সিলিন্ড্রিক্যাল হতে পারে, স্ফেরিক্যাল হতে পারে। সিলিন্ড্রিক্যাল মানে চোঙাকৃতি, স্ফেরিক্যাল মানে হচ্ছে তোমার গোলক হতে পারে। তো আমরা এখানে চোঙাকৃতি ধরছি। এখন ধরো এই পয়েন্টে যদি আমাদেরকে তড়িৎ ক্ষেত্র বার করতে বলে, তাহলে আগের মতো আমরা সবগুলো সেম লিখবো। যে মনে করি এখন দেখো, এখন কিন্তু আবার ওই একক দূরত্ব হবে না, এখন একক আয়তনে হবে। কারণ যখনই রেডিয়াস হয়ে যাবে না, তখন তো আয়তনে পাবো আমরা। তাহলে লিখবো একক আয়তনে আধান কত হয়? আয়তনের ক্ষেত্রে ফর্মুলা হয় রো হয়, আধান ঘনত্ব। একক আয়তনে আধান ঘনত্ব রো। তাহলে এত ঘনত্ব কত হবে? হ্যাঁ, তাহলে আমি দেখো নিচে এটা করে দিচ্ছি। তাহলে একই রকম ভাবে লিখবে যে মনে করি একক আয়তনে আধান ঘনত্ব একক আয়তন আধান ঘনত্ব রো। তাহলে তুমি এরপর পি বিন্দুতে বাকিগুলো পুরো লিখবে। যে মনে করি এ ব্যাসার্ধের একটি চোঙ কল্পনা করা হলো, যার লেন্থ হচ্ছে এল, যেরকম ভাবে আগেরটা লিখেছিলাম হুবাহু সেম। তারপর গাউসিয়ান মোট মোট যে ফাই সমান হচ্ছে তিনটে তলে আসবে, এখানে ধরো ফাই 1 ফাই 2 প্লাস হচ্ছে ফাই 3, মানে এটাকে যদি তুমি 1 ধরো, এই দিকটাকে যদি 2 ধরো, এইটাকে যদি 3 ধরো, S3 আর কি। তাহলে এই দুটো তো ক্যান্সেল হয়ে যাবে, একই রকম সেম। তাহলে ফাই টোটালের মান আসবে কিউ টোটাল। তাহলে কিউ টোটাল কত আসবে দেখো না, কিউ টোটাল আসবে পাই আর স্কয়ার, ব্যাসার্ধ হচ্ছে এটা, ইনটু এল, মানে মোট আয়তন হলো। আর একক আয়তন বলেছি কি রো, ইনটু রো ডিভাইডেড বাই এপসাইলন নট সমান হচ্ছে এটা ই টোটাল এরিয়া কত হবে সেম, কিন্তু 2 পাই এ হবে এখানে। কেন না, এই যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারটা এখন আর মানে তো এর ব্যাসার্ধ ছিল, যেটা অরিজিনাল আমাদের যার মধ্যে আধান দেওয়া আছে, আর যেটা আমরা কল্পনা করেছি তার হচ্ছে ব্যাসার্ধ। তাহলে 2 পাই এ ইনটু এল, এই যে এল যেটা ধরেছি আমরা। তাহলে এখানেও দেখো এল এল ক্যান্সেল হবে, পাই পাই ক্যান্সেল হবে, আর আর তো ক্যান্সেল হচ্ছে না। তাহলে এখানে ই ইকুয়াল টু আসছে দেখো আর স্কয়ার মানে রো আর স্কয়ার ডিভাইডেড বাই এপসাইলন নট আছে, মানে হচ্ছে 2 এপসাইলন নট কে। এটা এখন ফর্মুলা চলে আসবে এটা। তাহলে দুটোর উপরে নির্ভর করছে, এর উপর নির্ভর করছে আর আর এর উপর নির্ভর করছে। আর মানে কি, এই যে চোঙটা, যে চোঙটা ছিল তার ব্যাসার্ধ। আর এ মানে কি না, এ মানে হচ্ছে এই যে ওই ওরখান থেকে দূরত্ব।
কোনখান থেকে? না চোঙের কেন্দ্র থেকে দূরত্ব। যে চোঙটা আমরা কনসিডার করেছি বা কল্পনা করেছি তার ব্যাসার্ধ হচ্ছে a। আর এই ব্যাসার্ধ কোনখান থেকে? না যেটা এক্সিস, একটাই তো এক্সিস হবে, এটাই তো এক্সিস হবে দুটো চোঙেরই, ওই জন্য ওটা কেন্দ্র থেকে আমরা ধরছি। তাহলে ইকুয়াল টু, ঠিক আছে তো, হ্যাঁ, ডিভাইডেড বাই 2 ইনটু a, আর এদিকে আছে এপসাইলন নট। ওকে, এটা হলো। এরপর দেখো আমাদের যেটা বলেছি আমরা নিরেট, তিনটে তো সেম হবে, এটারও বাইরে যা হবে, এটারও বাইরে তা হবে, এটারও বাইরে তা হবে, কিন্তু ওর ক্ষেত্রে আলাদা আসবে। এবং ওটা এখানে দেখো আমরা এই চ্যাপ্টার স্থির তড়িতে পড়ছি, সেম একবারে হুবাহু সেম ঘটনা পড়বো তড়িতের ক্ষেত্রে, মানে চলতড়িতে। চলতড়িৎ এম্পিয়ারের চক্রীয় সূত্র থেকে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করবো। এখানে কি ফিল্ড ক্যালকুলেট করছি? এখানে তড়িৎ ক্ষেত্র বার করছি, ওখানে চুম্বক ক্ষেত্র বার করবো, একই ফর্মুলা। এরকম রড থাকবে, সেখানেও সেম, সরু রড মানে তার, আর বলবে তারটা মোটা, ব্যাসার্ধ এই করে দেবো, সেম ফর্মুলাতে বার করবো। জাস্ট এখানে ফাইগুলো সেম থাকবে, ফাইগুলো কিন্তু সেম থাকবে, কিন্তু ফর্মুলাটা আলাদা হবে, বি ইন্টু ডিএল হয়, ওখান থেকে আমরা বার করবো। আচ্ছা, তাহলে এরপর এটাকে আমরা দেখো অপরিবাহী ক্ষেত্রে। অপরিবাহী সব জায়গায় চার্জ আছে, ভিতরে বাইরে সব জায়গায়। তাহলে এখন অপরিবাহীটাকে যদি আমরা একটু বড় করে এইভাবে আঁকলাম, সব জায়গায় চার্জ আছে, এর সেন্টার তো এখান থেকে ডট 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 মিডিলে হবে। এখন ধরো তুমি যদি এখানে বার করো, এটা দূরত্বটা a, আর এই রেডিয়াসটা ধরে নাও, ধরে নাও তুমি a, মানে এক নাম্বার কন্ডিশন হচ্ছে r লেস দেন ইকুয়াল টু a, অর্থাৎ এর ভিতরে বার করছি, এই বিন্দুতে পিটা নিয়েছি ভিতরে, ঠিক আছে, পিটা কোথায় নিয়েছি? ভিতরে নিয়েছি। তাহলে আমাদের ভিতরে একটা চোঙ কনসিডার করতে হবে, ওইরকম ছোট চোঙ, মানে ওই আর ব্যাসার্ধ নিয়ে। তাহলে আর ব্যাসার্ধ নিয়ে এরকম ছোট চোঙ যদি আমরা ভিতরে কল্পনা করি, তাহলে গাউসের উপপাদ্য অনুসারে যে পি বিন্দুতে বার করছি, পি বিন্দুর ভিতরে চোঙটা আমাদেরকে ধরতে হবে। মানে এখন যে গাউসিয়ান তল কি হলো? না চোঙ হয়েছে, কিন্তু চোঙের ব্যাসার্ধ কত? চোঙের ব্যাসার্ধ হচ্ছে আর, বুঝে গেল? চোঙের ব্যাসার্ধ কত? আর। তাহলে একই রকম ভাবে আমরা বার করবো, দেখো তাহলে ইউ ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু, বাকি দুটো তলে এগুলো ক্যান্সেল হয়ে যাবে, ওগুলো লিখলাম না, হ্যাঁ, ডট ইকুয়াল টু হচ্ছে কিউ টোটাল, মানে হচ্ছে ই ভেক্টর ডট কিউ টোটাল, হ্যাঁ কিউ টোটালটা কত আসবে দেখো, এই যে সরুটা পাই ইনটু আর স্কয়ার এল, ভালো করে দেখো, এলটা হচ্ছে এর দৈর্ঘ্যটা, পাই আর স্কয়ার ভিতরেরটা, কিন্তু ভিতরে যেটা আমরা কল্পনা করেছি তার আয়তন পাই আর স্কয়ার এল, আর একক আয়তনের আধান কত? রো, ডিভাইডেড বাই এপসাইলন। তাহলে ই, যেহেতু তড়িৎ ক্ষেত্র এদিকে দুটোই, তার মানে cos 0 ডিগ্রি, কারণ a বরাবর a, s3 যেটা, আর ইও, তাহলে ই এর ভ্যালু কত আসবে দেখো, 2 পাই আর ইনটু এল, 2 পাই আর এল, 2 পাই আর ইনটু এল। আচ্ছা, আর এল সমান হচ্ছে দেখো পাই আর স্কয়ার এল রো বাই এপসাইলন নট। তাহলে এখানে পাই পাই ক্যান্সেল, এল এল ক্যান্সেল, তাহলে ই ইকুয়াল টু আসছে দেখো রো আর স্কয়ার ডিভাইডেড বাই 2 এপসাইলন নট আর, এটা হয়েছে, বুঝে গেল ব্যাপারটা? তাহলে এখানে একটা আর কেটে যাবে, তাহলে এ আর কেটে এটা থাকছে, তাহলে রো আর ডিভাইডেড বাই 2 এপসাইলন নট, অর্থাৎ ই প্রপোর্শনাল টু আর। দূরত্ব যত বাড়বে তত তড়িৎ ক্ষেত্রফলের মান বাড়বে। দেখো দূরত্ব যত বাড়বে চার্জ বেশি বাড়বে, আর চার্জ যদি বাড়ে, আধান যদি বৃদ্ধি পায়, তার মানে তড়িৎ ক্ষেত্র বাড়বে, তড়িৎ ক্ষেত্রের মান বেশি হবে। এরপর যেটা বাইরে আমরা বার করি, তাহলে ওই আগের অ্যান্সারটাই আসবে বাইরের ক্ষেত্রে, বাইরেরটা সবসময় সেম থাকবে, ভিতরের ক্ষেত্রে চেঞ্জ হবে। কেন দেখো না, বাইরের ক্ষেত্রে তো আমরা এখানে সিলিন্ডার ধরবো, বাইরে যখন সিলিন্ডার ধরবো ই ইকুয়াল টু 2 পাই আর এল সমান, এইখানে চেঞ্জ হয়ে যাবে পাই আর স্কয়ার
এটা হয়ে যাবে পাই এ স্কয়ার এল রো। কারণ দেখো আমাদের যে অরিজিনাল সিলিন্ডার যেটা মানে যে বড়টা দেখো এখান থেকে এই পর্যন্ত এটা তো এ, তাহলে এখন মোট আধানটা কারণ এখন দেখো এই বরাবর আসবে, এই বরাবর আসছে বাইরের ক্ষেত্রে সিলিন্ডারটা, তাহলে পুরো আধানটাই তো ওর ভিতরে আছে। তাহলে এই যে যেটা আমরা সিলিন্ডার ধরেছি পুরো আধানটাই, তাহলে পুরো আধান মানে পাই আর স্কয়ার ইনটু এল ইনটু রো বাই এপসাইলন নট। তাহলে এখানে এল এল ক্যান্সেল হবে, তাহলে ই ইকুয়াল টু আসবে পাই স্কয়ার, পাই পাই কেটে যাচ্ছে, তাহলে স্কয়ার রো ডিভাইডেড বাই পাই থাকছে না 2 এপসাইলন নট ইনটু আর। তার মানে এখানে কি হয়ে গেল ই প্রপোর্শনাল টু 1 বাই আর। তাহলে বাইরের ক্ষেত্রে ই প্রপোর্শনাল টু 1 বাই আর, আর ভিতরের ক্ষেত্রে কি আসছে ই প্রপোর্শনাল টু আর। দুটো কন্ডিশন খুব ইম্পর্টেন্ট, এম্পিয়ার চক্রীয় সূত্রের ওখানেও পড়ে এবং এখানেও পড়ে। আগে সিম্পলটা দিত যে দীর্ঘ ঋজু পরিবাহীর ক্ষেত্রে বার করা একবারে সিম্পল সাদা মাটা দিত, কিন্তু এখন রেডিয়াস দিয়ে দিচ্ছি। এরপর যদি এটা অসীম হয় হোক না কেন, আমি যে পি বিন্দুতে বার করব তার উপরে একটু নেব নিচে একটু নেব, এল দৈর্ঘ্যের একটা সিলিন্ডার কল্পনা করব, চোঙ কল্পনা করব, বাকি উপরের দিকে তল নিচের দিকে তল তো ক্যান্সেল হয়ে যাবে, কেবলমাত্র ওইটুকুটা পড়ে থাকবে। এবার দেখো এল কেটে যাবে, তুমি যা খুশি নাও এল এর দৈর্ঘ্য, এল কোনো টার্মই থাকছে না। আমার কি অ্যান্সার আসছে? অ্যান্সার আসছে না এ স্কয়ার রো ডিভাইডেড বাই এটা। তাহলে তো কোনো গল্পই নেই, বুঝে গেল ব্যাপারটা। 2 পাই আর এল ইনটু এটা হয়েছে। এরপর আমরা চলে যাব প্ল্যান শিট, প্ল্যান শিট ইনফাইনাইট প্ল্যান শিট। তাহলে দেখো প্ল্যান শিটের ক্ষেত্রে কি হবে, অসীম পাতলা পাতের বা পাতের থেকে অসীম পাতলা পাতের থেকে কিছু একটা দূরত্ব আছে, মানে ধরো এই ধরো পুরো বোর্ডটাতে আমার পুরো চার্জ দেওয়া আছে, আমি বোর্ড থেকে এরকম একটা দূরত্ব বার করব। সেই ছবিটা কিরকম আসবে, এটা ধরো আমাদের একটা পাতলা পাত যেটা অসীম পর্যন্ত বিস্তৃত, চার্জ আছে পজিটিভ বা নেগেটিভ, যেটা হচ্ছে পজিটিভ বা নেগেটিভ, মানে এদিকেও প্লাস ইনফিনিটি অসীম পর্যন্ত, এদিকেও মাইনাস ইনফিনিটি অসীম পর্যন্ত বিস্তৃত। আচ্ছা পাতের পাত যেটা আমরা পাত বলি, পাত মানে হচ্ছে যে এর যে পুরোটা থিকনেস যেটা, সেই থিকনেসটা নেগলিজিবল, ক্লিয়ার? থিকনেস যদি নেগলিজিবল হয়, এই যে চার্জগুলো আছে যে আধানগুলো আছে এই আধানগুলো অনলি ফর একটা স্তরে সজ্জিত থাকবে, মানে দুটো স্তরে ডিভাইডেড হবে না, একটা স্তরে থাকবে। এবং পাতের যে প্লেন শিট আমরা বলছি, সমতল পাত বলা হচ্ছে, অসীম সমতল পাত, তার ক্ষেত্রফলে থাকবে। অর্থাৎ এখানে আধান ঘনত্ব কি হবে না ক্ষেত্রফল হবে। তাহলে ক্ষেত্রফলের আধান ঘনত্ব কত আসবে, আধান ঘনত্ব আমরা সিগমা দ্বারা ডিনোটেট করি, সিগমা লেখো, ক্ষেত্রফলের আধান ঘনত্ব সিগমা। এখন এই পাত থেকে যদি আমাদেরকে একটা বিন্দু নিতে বলে পি বিন্দু, ধরো পাত থেকে দূরত্ব আছে আর, তাহলে হচ্ছে সমতল পাতলা কথাটা উল্লেখ করতে পারো, পাতলা পাত থেকে আর দূরত্বে, সমতল পাতলা পাত থেকে আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। এটি হচ্ছে আমাদের প্রশ্ন। এখানে কি ধরবো, এটা তো আর সিলিন্ড্রিক্যালে ধরে ঢোকানো যাবে না, কারণ পাত মানে ধরো নিচের দিকেও বিস্তৃত, উপর দিকেও বিস্তৃত, ওই সাইড দিকেও এই সাইড দিকেও বিস্তৃত। এখানে আমরা কি বলছি দেখো, যে পি বিন্দুকে একটা সিলিন্ডারের একদিকে রাখবো, মানে এখন সিলিন্ডারটাকে ঘুরিয়ে দেবো এরকম হবে, এভাবে, এটা হচ্ছে এইভাবে করে দিলাম, মানে এই যে সিলিন্ডারের যে তলটা ঠিক এর তলটাতে হবে, মানে সিলিন্ডারের ওই ফেসটাতে, মানে সিলিন্ডারের অ্যাকচুয়ালি ওখানে তলটা এইভাবে কমপ্লিট হচ্ছে, তো এইদিকে সিলিন্ডারটা আছে, পি বিন্দুটা হাতের এইখানটাতে হবে, তাহলে এদিকে ইলেকট্রিক ফিল্ডটা বের হবে। এর সিমেট্রি এদিকেও পাবো আমরা, আগের ছবিগুলো তো করেছিলাম,
এদিকে করেছিলাম, ওইদিকেও করেছিলাম। আগে ওই জন্য তো পুরোটা দিয়েছিলাম না, 2 পাই আর ইন্টু এল, পুরোটার মধ্যে দিয়ে কত ফ্লাক্স হচ্ছে। তো এখানে একই রকম হবে। তো এখানে দেখো সেম। এখন এই এরিয়াটা আমরা ধরে নিচ্ছি দুটো সমান হবে, তাহলে এটাকে S1 ধরে নিচ্ছি, এটাকে S1 ধরে নিচ্ছি, দুটো মানে এই যে সিলিন্ডারের ক্রস সেকশন এরিয়াটা। আচ্ছা, প্লেন শীট, তো পজিটিভ চার্জ দেওয়া আছে তড়িৎ ক্ষেত্র এদিকে, আর এসটাও এদিকে, দুটো একই রকম, এদিকেও S1 এদিকেও S1, দুটো তড়িৎ ক্ষেত্র এটা, আর S1টাও এদিকে, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এটাও S1। আর একটা যাবে এটা হচ্ছে ধরে নাও S3, এদিকে E। আচ্ছা, একই রকম এটাকে যদি তুমি ধরে একই রকম আছে, পুরো রাউন্ড তো S3 আসবে, তাহলে এটা হচ্ছে S3, এদিকে হচ্ছে E। এটা যদি বলো সেম, উপর দিকে যাবে S3, কারণ পুরোটা রাউন্ড ফেস আছে, সিলিন্ডারটাকে উল্টে দিয়েছি এখন, এই দিকটা E, এই দিকটা হচ্ছে S3, এই দিকটা E। বোঝা যাচ্ছে 90 ডিগ্রি, মানে এদের জন্য কোনো আমাদের ফ্লাক্স এমিটেড হবে না, এটার জন্য হবে না, চারটার জন্য হবে না। চারটা মানে অ্যাকচুয়ালি একটাই, আমি বিভিন্ন টাইপের থেকে দেখিয়েছি আর কি। তাহলে এই দুটো তলের জন্য আসবে। আছে, তাহলে আমরা লিখবো যে গাউসের উপপাদ্য অনুসারে ফাই অফ টোটাল ইকুয়াল টু দুটো আসছে, ফাই 1 প্লাস, আচ্ছা দুইটা ওভার ফাই 1, তার মানে আমরা লিখতে পারি 2 অফ ফাই 1, ফাই টি সমান, আর ফাই টি মানে কি হবে, কিউটি বাই এপসাইলন নট সমান 2 ইনটু এই ফাই 1 মানে হচ্ছে ই ভেক্টর ডট অফ এ ভেক্টর, এ ভেক্টরের জায়গায় আমরা কি লিখবো, h1 অফ ভেক্টর। আচ্ছা, তাহলে কিউ টোটাল কত হবে, সিগমা ইনটু h1। কেন হলো, দেখো এই যে সিলিন্ডারটা আমরা ঢুকিয়েছি মানে ওই প্লেন শীটে, তো ওই সিলিন্ডারটা কতটা এরিয়া নিয়েছে, সিলিন্ডারের যে এরিয়া সেই এরিয়াটা নিয়েছে, এবং ওখান থেকে ওই সিলিন্ডারের ভিতরে যে চার্জ আছে সেটাই তো সিলিন্ডারের চারদিকে বের হচ্ছে। গাউসের উপপাদ্য তো তাই বলছে আমাদের, যে যে তুমি তলটা কল্পনা করবে, গাউসিয়ান যে তল কনসিডার করবে বা কল্পনা করবে, তার ভিতরে যে চার্জ থাকবে সেটাই হচ্ছে কিউ টোটাল। তার মানে ওই সিলিন্ডারের ভিতরে কত চার্জ থাকবে না, আমরা এখানে ক্ষেত্রফলের আধান ঘনত্ব মানে একক ক্ষেত্রফলে আধান এটা লিখতে পারো তুমি সিগমা, আমি ক্ষেত্রফলে আধান ঘনত্ব লিখেছি, কোথাও তো একই ব্যাপার সিগমা। তাহলে সিগমা ইনটু S1 মানে কিউ টোটাল, কারণ এখানে ক্ষেত্রফল S1 ডিভাইডেড বাই এপসাইলন নট ইকুয়াল টু 2E, যেহেতু দুটোই দেখো একই ডিরেকশনে দেখো cos 0 ডিগ্রি, তাহলে cos 0 হচ্ছে S1 ই আসছে, cos 0 ভ্যালু 1, S1 ক্যান্সেল, তাহলে E ইকুয়াল টু আসছে দেখো সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। খুব ইম্পর্টেন্ট, কোন সারফেস বা কোন তল এর থেকে আর দূরত্বের P বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত, সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন। এখানে তুমি দেখেছো আর এর উপর ডিপেন্ডেন্ট নো, আর এর উপরে নির্ভর করে না, কিন্তু এই পাথটা তোমাকে অসীম হতে হবে। মানে কি রকম অসীম, ধরো আমাদের এই যে ঘরটাতে আমি পড়াচ্ছি, এটা এদিকে হবে তোমার 15 ফুট, এদিকে হবে তোমার 10 ফুট, 15 10, এর সাপেক্ষে যদি ওকে বলে যে 2 মিলিমিটারে বার করো, তারপর 2 মিলিমিটারের রেসপেক্টে এই ওয়ালটা হয়ে গেল ইনফিনিটি। মানে দেখো 2 মিলিমিটার মানে কতটা আসবে, এই বোর্ডটাই ধরা আছে এইরকম একটা জায়গা হবে, তো এইরকম জায়গা থেকে যদি এখান থেকে আমরা চোখ দিয়ে তাকাই, তো কি দেখা হবে, অসীম মনে হবে না, এই এরকমটা অসীম, মানে অসীম মানে এমন নয় যে অনেক দূর হতে হয়। মানে ধরো কোনো প্লেন শীট বলেছে তোমাকে, যেমন এখানে বেশিরভাগ করে আমাদের এর পরে যে ক্যাপাসিটর পড়াবো, এখানে যে আমাদের প্রবলেম হয় কি রকম না, ক্যাপাসিটরের প্লেট এরিয়া ধরো বলা আছে সেন্টিমিটার অর্ডারে, বলা আছে সেন্টিমিটার অর্ডারে, আর ওটা দিয়েছি মিলিমিটার অর্ডারে দিয়েছি, এবং মিলিমিটার আবার পয়েন্ট দিয়েছে, বা একবার কাছাকাছি থাকে, মানে তোমার হয়তো 0.02 0.03 ডিসটেন্স, তাহলে ওর রেসপেক্টে ওই প্লেটটা অসীম হচ্ছে, মানে তার ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র কিন্তু সিগমা বাই 2 এপসাইলন আসবে। কারণ এখানে তোমাদের ওই প্রশ্নটা সবাই করে, ওখানে যে আমরা যে ক্যাপাসিটর এরকম দুটো দুটো পা থেকে দিই, হ্যালো, এখানে চার্জ বললাম সিগমা সিগমা সিগমা, এদিকে এটা হচ্ছে নেগেটিভ, ধরো নেগেটিভ, তার মানে তড়িৎ ক্ষেত্র এইদিকে যাবে, তো তড়িৎ ক্ষেত্র যদি এদিকে যায় তাহলে এখানে ভ্যালু কত আসবে, সিগমা বাই 2 এপসাইলন, সিগমা বাই 2 এপসাইলন আসবে এই প্লেটটার জন্য, এবং এটার জন্য তড়িৎ ক্ষেত্র কি আসবে, এটা যে ওইদিকে যাবে, মানে সেম ওইদিকে হয়েছে।
তাহলে এখানে কত ভ্যালু আসবে, সিগমা বাই 2 এপসাইলন আসবে। তারপর এর দুটো আবার ডিভাইডেড হয়, ভিতরে কিছু চার্জ থাকে, মানে প্লেটের ক্ষেত্রে দেখবো আর কি, আর বাইরে কিছু চার্জ থাকে, তো এগুলো ডিভাইডেড হয়ে যায়, হ্যাঁ সিগমাটা। তাহলে সিগমাটা যখনই ডিভাইডেড হয়ে যাবে তখন এই টুটা কেটে যাবে, অ্যাকচুয়ালি তখন ভ্যালুটা টোটাল ভ্যালুটাই চলে আসবে। দেখো এই দুটো যোগ করে দাও, তখন আসবে সিগমা বাই 2 এপসাইলন আসবে। এটা পরে আবার ইন্টিগ্রালস পড়বে, জাস্ট এখন বলে দিলাম, কারণ তখন প্রশ্নটা সবাই করে এখানে যে এরকম পাথ ধরছি কিন্তু ওটা তো অসীমই ছিল। হ্যাঁ, অসীম মানে হচ্ছে যে প্লেট এরিয়াটা যদি বড় হয়, ওই প্লেট এরিয়া থেকে দূরত্ব মানে আর এর যে ভ্যালুটা সেটা যদি তার তার থেকে একটু কম হয় তখন তাকে আমরা অসীম ধরতে পারি, সেই সেন্সে এটা হচ্ছে অসীম পরিবাহের জন্য আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করি। এরপর বাকি যেগুলো আছে তোমার, ধরো স্ফিয়ারের ক্ষেত্রে, হ্যাঁ, বা কিছু কিছু যেগুলো অ্যাডভান্স বা নিটে পড়েছে সেগুলো ইংলিশ যে মিডিয়াম আছে ওখানে চলে যাবে, পুরো ইন ডিটেলস করা আছে। আমাদের বোর্ড লেভেল এতটা পর্যন্ত পড়ে, সেখান থেকে আবার বিভিন্ন টাইপের নিউমেরিক্যাল পড়তে পারে। থিওরি তিনটে, নিউমেরিক্যাল তো পরের ইয়েতে করা হয় ভিডিওতে, সেটা লেখা থেকে থাম্বনেল অনলি ম্যাথমেটিক্স বা অনলি কেবলমাত্র অঙ্ক, যাই হোক বোঝা গেছে। তো ভালো করে পড়াশোনা চালিয়ে যাও বা করতে থাকো, যাই হোক। এখানে ভিডিও শেষ করছি, এবং ভিডিও শেষে অবশ্যই বলা কি লাইক কমেন্ট শেয়ার করবে, মানে যত শেয়ার করবে বা যত তোমার বিশেষ করে কমেন্ট বা শেয়ার এগুলো করলে কি একটা ইন্সপিরেশন পাবো, হ্যাঁ, যার জন্য ভালোভাবে হচ্ছে স্টাডি করবো বা আবার ভালোভাবে ভিডিও বানানোর চেষ্টা করবো, বা ইনফরমেশন আবার বেশি করে কালেক্ট করবো, সেই ইনফরমেশন তোমাদেরকে দেবো। এই জিনিসগুলো আস্তে 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 মানে যত বেশি তোমরা এটা করতে পারবে, মানে আমাকে উৎসাহ জাগাতে পারবে, তত সেরকম ভাবে ইনফরমেশন তোমরা